নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। হ্যাঁ, আজকে আমার আলোচনার বিষয় এই মুহূর্তে সবথেকে বেশি স্বাস্থ্য সম্পর্কিত যে আলোচনা চলছে সেই জিবি সিনড্রোম নিয়ে। আজকে আমি জিবি সিনড্রোম সম্পর্কে ডিটেলসে আপনাদেরকে জানাবো, আর হোমিওপ্যাথিতে এর কোনো সমাধান সম্ভব কিনা সেটাও জানাবো। তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন, আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন। দয়া করে ফোন করবেন না, প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ করুন বা SMS করুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন যারা, তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। প্রথমেই বলবো জিবি সিনড্রোম নামটা হলো কেন। জিবি সিনড্রোম কথাটার ফুল ফর্ম হলো গুলেন বেরি সিনড্রোম এবং উচ্চারণটা হওয়া উচিত গিয়ান ব্যারে সিনড্রোম। ফ্রেঞ্চ নিউরোলজিস্ট জর্জেস গুলেন এবং জিন আলেকজান্দ্রে ব্যারি 1916 খ্রিস্টাব্দে প্রথম এই রকম একটা রোগের বর্ণনা করেন। আর সিনড্রোম মানে অনেকগুলো লক্ষণকে একসঙ্গে বোঝায়। তাহলে জিবি সিনড্রোম মানে হলো গুলেন বেরি সিনড্রোম। জিবি সিনড্রোম রোগটা কী, প্রথমেই আমি পুরোটা বলে নিই, তারপর মেডিকেল টার্মগুলো আমি এক্সপ্লেন করে বুঝিয়ে বলবো। এটা হলো একটা রেয়ার নিউরোলজিক্যাল সমস্যা, যেখানে কোনো মানুষের ইমিউন সিস্টেম তার নিজেরই পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে ভুল করে অ্যাটাক করে বসে। রেয়ার মানে হলো যেটা খুব কম ঘটে, নিউরোলজিক্যাল মানে নার্ভের সমস্যা। এবার ইমিউন সিস্টেম, আমাদের শরীরে যদি কোনো জার্মস যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালগি যাই হোক না কেন অ্যান্টিজেন হিসাবে ঢোকে এবং আমাদের শরীরে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে আমাদের শরীরের রক্তের শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে সেই অ্যান্টিজেনের সাথে যুদ্ধ করে অ্যান্টিজেনগুলোকে হারিয়ে দেয় এবং তাদেরকে মেরে ফেলে বা মেরে ফেলার চেষ্টা করে, অথবা তাদেরকে শরীর থেকে তাড়িয়ে দেয় বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এটাই হলো ইমিউনিটি। যার যত ভালো ও যত বেশি ইমিউনিটি পাওয়ার, সে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তাহলে আশা করি ইমিউন সিস্টেম ব্যাপারটা বোঝা গেল। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে আমাদের ব্রেন এবং মেরুদণ্ডের ভিতরে যে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড থাকে, তারা যখন যা সিগন্যাল দেয় সেটা একটা নার্ভের নেটওয়ার্ক শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এই নার্ভের নেটওয়ার্ক যদি আমাদের শরীরের পেরিফেরিতে অর্থাৎ হাতে পায়ে থাকে, তাহলে সেটাকে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ ধরুন আপনার পায়ে বা হাতে একটা মশা কামড়ালো, সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্ক বা সুষুম্নাকাণ্ড সিগন্যাল পাঠাবে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে যে ওখানে একটা মশা কামড়াচ্ছে, এবং তখনই পেরিফেরাল নার্ভাস সিস্টেম আপনার হাতকে পাঠাবে সেটাকে মারার জন্য। তাহলে ইমিউন সিস্টেম কেন নিজের শরীরেরই অংশ পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আক্রমণ করে? আসলে যখন আমাদের শরীরে এমন কিছু অ্যান্টিজেন ঢোকে যার মধ্যে এমন কিছু মেটেরিয়াল থাকে যা আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও সেই একই রকম মেটেরিয়াল থাকে, তাই অ্যান্টিবডি ভুলবশত বুঝতে পারে না যে অ্যান্টিজেনকে অ্যাটাক করবে না ওই পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করবে, তাই অ্যান্টিজেনকে অ্যাটাক করার সাথে সাথে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকেও অ্যাটাক করে ফেলে, আর তখনই হয় অটো ইমিউন ডিসঅর্ডার। তাই জিবি সিনড্রোম হলো একটা অটো ইমিউন ডিসঅর্ডার। জিবি সিনড্রোম হঠাৎ করে আমাদের শরীরের নিচের অংশ অর্থাৎ পা থেকে শুরু হয় এবং কয়েক ঘন্টা বা কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে মাংসপেশিগুলোর কাজ করার ক্ষমতা হারায়। পা থেকে উপরের দিকে উঠে লাংস বা হার্টকে অ্যাটাক করে যদি, তবে কিন্তু ভারী মুশকিল। কিছু ক্ষেত্রে জিবি সিনড্রোমের বিশেষ কোনো সমস্যা হয় না, শুধুমাত্র সামান্য উইকনেস থাকে। কিন্তু যদি লাংস বা হার্টকে অ্যাটাক করে এবং প্যারালিসিস করে দেয়, তাহলে কিন্তু সেটা লাইফ থ্রেটেনিং। সেক্ষেত্রে শ্বাসকষ্ট, হৃদস্পন্দনের সমস্যা এবং রক্তচাপের সমস্যা দেখা যায়। ভালো ব্যাপার হলো খুব সিভিয়ার কেস থেকেও কিন্তু সহজে সেরে ওঠা যায়, তবে কিছু উইকনেস থেকে যায় বহুদিন পর্যন্ত।
জিবি সিন্ড্রোমের লক্ষণগুলো কী কী? প্রথম, দুর্বলতা, যেটা পা থেকে শুরু হয়। পা দুটো হঠাৎ দুর্বল লাগে, এমনকি চলাফেরা করতে পারে না, পা চাগিয়ে তোলারও ক্ষমতা থাকে না। তবে এটা প্রথমেই হয় না, কিছুদিন সময় নেয়। হঠাৎ করে রুগী বুঝতে পারে তার হাঁটতে বা সিঁড়ি ভাঙতে কষ্ট হচ্ছে। ছোট বাচ্চারা কোল থেকে নেমে হাঁটতে চায় না। দ্বিতীয়, সেন্সেশন চেঞ্জ। যেহেতু পেরিফেরাল নার্ভগুলো ড্যামেজ হয়ে থাকে, তাই শরীরের বিভিন্ন অংশ থেকে যে সমস্ত সিগন্যাল ব্রেনে পৌঁছায় তা বেশিরভাগই ভুলভাল। তাই হাত পা ঝিনঝিন করা, হাত পায়ের নিচে পোকা কামড়ানোর মতো অনুভূতি হওয়া, কোমর, পিঠ, পায়ে ব্যথা, এই সব লক্ষণগুলো দেখা যায়। এছাড়া চোখ খুলে থাকা ও চোখের দৃষ্টি বিঘ্নিত হওয়া, গলা দিয়ে খাবার যাওয়ার সময় চিবোতে ও গিলতে কষ্ট হওয়া, কথা বলতে কষ্ট হওয়া, ভাবা ও কাজ করার মধ্যে অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। প্রস্রাবের সমস্যা, প্রেসারের সমস্যা, হজমের সমস্যা, এগুলো দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেখানেই মাংসপেশি আছে সেখানে যেহেতু নার্ভগুলো উইক হয়ে থাকে বা ঠিকমতো সিগন্যাল পৌঁছে দিতে পারে না, তাই মাংসপেশিগুলো দুর্বল হয়ে যায়। জিবি সিন্ড্রোম কাদের হতে পারে? সকলেরই জিবি সিন্ড্রোম হতে পারে, তবে 50 বছর বয়সের বেশি মানুষদেরই চান্স বেশি। সাধারণত কোনো রেসপিরেটরি বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ইনফেকশান, অর্থাৎ শ্বাসতন্ত্র ও পাচনতন্ত্রের ইনফেকশানের কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে জিবি সিন্ড্রোম হয়। কেন? এর উত্তর আমার আগেই দেয়া হয়ে গেছে। হ্যাঁ, ওই ইনফেকশানগুলো যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা হয়, তাদের মধ্যে যে সমস্ত কেমিক্যালস থাকে সেই একই রকম কেমিক্যাল আমাদের নার্ভাস সিস্টেমের নিউরনের মায়োলিন সিদেও থাকে। যেমন জিআই ট্র্যাক্টের একটা ব্যাকটেরিয়া ইনফেকশান করে যার নাম ক্যাম্পাইলোব্যাক্টর জেজুনি। ভারতবর্ষের মহারাষ্ট্রে এই হিস্ট্রি পাওয়া যাচ্ছে যারা জিবি সিন্ড্রোমে অ্যাটাক হচ্ছেন। এছাড়া কোভিড-19, জিকা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, এই সমস্ত ভাইরাসের ইনফেকশানের পরেও একই ঘটনা ঘটতে পারে। ডায়াগনোসিস হবে কী করে এই রোগের? প্রথম, হিস্ট্রি, অর্থাৎ আগেই কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার ইনফেকশান হয়েছিল কিনা। দ্বিতীয়, ফিজিক্যাল এক্সামিনেশন, জার্কস এবং রিফ্লেক্সগুলো দেখে নিতে হবে। এই জায়গাটা মনে রাখুন, এটা আমি পরে ব্যাখ্যা করছি। তৃতীয়, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট। নার্ভ ঠিকঠাক সিগন্যাল পাঠাচ্ছে কি না তা বোঝা যায়। জিবি সিন্ড্রোমের ক্ষেত্রে ড্যামেজ নার্ভের জন্য এর মধ্যে দিয়ে যখন সিগন্যাল যায় সেটা স্লো হয়ে যায়। চতুর্থ, সিএসএফ স্টাডি, অর্থাৎ আমাদের মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের ভেতরে যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে সেটা বের করে এনে তার পরীক্ষা করা। দেখা যায় জিবি সিন্ড্রোমের ক্ষেত্রে এর মধ্যে প্রোটিন বেশি থাকে এবং ইমিউন সেল কম থাকে। খুবই কষ্টকর পরীক্ষা এটা। পঞ্চম, এমআরআই, ব্রেন ও স্পাইনাল কর্ডের এমআরআই করা হয়। ট্রিটমেন্ট, মডার্ন মেডিসিন কি বলছে? জিবি সিন্ড্রোম কিওর করতে পারবে? পরিষ্কার বলছে, কারেন্টলি দেয়ার ইজ নো কিওর ফর জিবিএস, অর্থাৎ এখনই জিবি সিন্ড্রোম কিওর করা যাচ্ছে না। তাহলে কি করে? এর সিভিয়ারিটিটাকে কমিয়ে দেয়, উইকনেস কমায়, আর ব্রিদিং ট্রাবেল বা হার্টের সমস্যা হলে ভেন্টিলেটর, আইসিইউ এসব নিয়ে রেডি থাকে। অর্থাৎ লক্ষণগুলোকে কমিয়ে রেখে দেয়। অ্যাকিউট কেয়ার কিভাবে নেয়? প্রথম, প্লাজমা পাল্টে, অর্থাৎ রক্তের মধ্যে যে অ্যান্টিবডি থাকে যেগুলো নার্ভকে অ্যাটাক করছিল, তাই রক্তের এই রক্ত বের করে নিয়ে এই অ্যান্টিবডিগুলোকে বের করে নিয়ে আসে। তার জায়গায় অন্য ভালো রক্তর প্লাজমা বডিতে পাঠানো হয় যার মধ্যে অ্যান্টিবডি নেই। দ্বিতীয়, আইজি ইনজেকশান, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন ইনজেকশান। এর মধ্যে যে প্রোটিন আছে তাকে পাঠানো হচ্ছে নার্ভাস সিস্টেমকে ইমিউন অ্যাটাক থেকে বাঁচানোর জন্য, আর যে ক্ষতিকর অ্যান্টিবডিগুলো নার্ভকে অ্যাটাক করছিল তাদের ডাইলুট করার জন্য। অর্থাৎ ধরা যাক 1 লিটার রক্তে 1 লক্ষ অ্যান্টিবডি থাকছিল, এখন সেটাকে ডাইলুট করে 2 লিটার রক্তে 1 লক্ষ করে দেয়া হলো অ্যান্টিবডির সংখ্যা। যাই হোক, এই চিকিৎসা পদ্ধতি খুবই ব্যয়বহুল এবং বহুদিন হসপিটালে ক্লোজ অবজারভেশনে থেকে ভেন্টিলেটর রেডি রেখে করতে হবে। তাহলে হোমিওপ্যাথি কী দোষ করলো? অবজারভেশনটা চাই, তাই আমি বলবো প্রথমেই
একদম প্রথমেই যখন দেখবেন পাগুলো একটু দুর্বল দুর্বল লাগছে, হোমিওপ্যাথি শুরু করুন। তবে অবশ্যই নিজে নিজে নয় বা এই ভিডিও দেখার পরও নয়, কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ মতো চলুন। তাই আমি আগেই বলেছিলাম যে এই জায়গাটা মনে রাখুন ওই রিফ্লেক্স এবং জার্কসগুলোর কথা বলতে গিয়ে। যদি সঠিকভাবে যে কোনো হোমিওপ্যাথি ওষুধ সিলেক্ট করা যায় এবং ডোজ ও রিপিটেশান ঠিকঠাক হয়, তাহলে রুগী কিওর হয়। অবশ্যই রিপোর্টসগুলো বারবার করতে হবে, আপ অ্যান্ড ডাউন থাকবে, তবুও ভালো হবে। আজ আমি মাত্র 4টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো যেগুলো খুবই উপযোগী হয়ে উঠতে পারে এই জিবি সিনড্রোম সারানোর ক্ষেত্রে। মেডিসিন আগের ভিডিওতেই হয়েছে এই মেডিসিন নিয়ে আলোচনা। হ্যাঁ, জেলসিমিয়াম। কি মনে পড়ছে তো? সেই একই রকম দুর্বলতা, যেন চলতে ফিরতে পারছে না, মন বলছে কিন্তু শরীর দিচ্ছে না, সেই অসামঞ্জস্যতা। দেখুন হোমিওপ্যাথি কোথায়, যেটা ফ্রেঞ্চ ফিজিশিয়ানরা 1916 সালে বর্ণনা করলেন, তার প্রায় 100 বছর আগেই জেলসিমিয়াম প্রুভিং করতে গিয়ে একই রকম সিমটমস পাওয়া গেল। এখানে জেলসিমিয়াম নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা জেলসিমিয়াম ওষুধটা সম্পর্কে সেখান থেকে জেনে নেবেন। তবে 200 বা 1M পোটেন্সি প্রয়োজন এক্ষেত্রে। মেডিসিন জিঙ্কামেট, এক্ষেত্রে নার্ভ পাওয়ার খুব কম থাকে, তাই স্বাভাবিক কাজকর্ম করা সম্ভব হয় না। লিখতে গেলে হাত কাঁপে, চলাফেরা করতে গেলে গোটা শরীর কাঁপে, পুরো মেরুদণ্ড জুড়ে ব্যথা থাকে এবং এই ব্যথা শুয়ে থাকলে বাড়ে এবং নড়াচড়া করলে বা গরম সেঁক দিলে আরাম হয়। পা সবসময় নাড়াতেই থাকে, এর সঙ্গে প্রচুর জল তেষ্টা থাকবে, হাত পায়ের তালুতে ঘাম হবে, পায়ের তালুর ঘাম দুর্গন্ধযুক্ত হবে। বেলা 11টা-12টার সময় প্রচণ্ড খিদে পাবে, খিদে সহ্য করতে পারে না। ইউরিন করতে গেলে পেছন দিকে হেলান দিয়ে তবেই ইউরিন করতে পারে। জিঙ্কামেট 200 4টি ডোজ লাগবে, প্রপার ফলো আপের প্রয়োজন আছে। এরপর যে দুটো মেডিসিনের কথা বলবো তারা প্রথম থেকে পুরো সমস্যাটাই ট্যাকেল করে দিতে পারবে। দুটোই পলিক্রেস্ট মেডিসিন, দুটোই প্রতিদিনের প্র্যাকটিসে প্রচুর ইউজ হয়। প্রথম মেডিসিন কস্টিকাম, কমপ্লিট ভিডিও আসবে এই কস্টিকাম নিয়ে, আজ আমি ছোট্ট করে বলে রাখছি। যদি সমস্যাটা শুরু হয় ডান দিক দিয়ে, অর্থাৎ প্রথম অ্যাফেকশান হয় ডান পায়ে হাঁটতে অসুবিধা, ডান পা অবশ হয়ে যাওয়া, ডান পায়ে ক্র্যাম্প ধরা, ডান পা ঝিনঝিন করা, ডান পা কাঁপা, ডান হাতে লিখতে অসুবিধা হওয়া, ডান চোখের সমস্যা হওয়া, ডান চোখ বুজে আসা, ডান হাতের আঙুল আটকে যাওয়া, ডান দিকে ব্যথা, অর্থাৎ সমস্ত সমস্যাগুলোই যদি ডান দিকে শুরু হয় এবং ডান দিকের ফেসিয়াল পালসি, অর্থাৎ মুখ ডান দিকে বেঁকে যাওয়া, খাবার খেলে জিভ থেকে ডান দিক দিয়ে খাবার গড়িয়ে পড়া, এই সমস্ত লক্ষণ হয়। পরে অবশ্য ডান দিক থেকে বাম দিকেও এফেক্ট হতে পারে, কিন্তু শুরুটা হবে ডান দিক দিয়ে। এর সঙ্গে আমি যে ক্যারেক্টারিস্টিক সিমটমসগুলো এখন বলবো তার মধ্যে যে কোনো 3টি থাকতেই হবে। প্রথম, শরীরে শীতবোধ বেশি, হাত পায়ের তালু ঠান্ডা হবে, অল্পেতেই ঠান্ডা লাগার ধাত হবে, সমস্যাটা শীতে বাড়বে বা শীতকালে শুরু হবে, গরমকাল ও ড্যাম্প ওয়েদারে ভালো থাকবে, প্রস্রাব পায়খানা পেলে কিছুতেই চেপে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে যেতে হয়, মাংস ভাজা খাবার নোনতা খাবার পছন্দ করে, ভাত ঝোলে ঝালে খেতে পছন্দ করে, শুকনো শুকনো একেবারেই খেতে পারে না, মিষ্টি খেতে অপছন্দ করে, জিভে সাদা কোটিং থাকে, প্রচুর জল তেষ্টা থাকে, বাচ্চাদের হাঁটতে শিখতে দেরি হয়, এই বড় বাচ্চারা রাত্রে বিছানায় প্রস্রাব করে ফেলে, ব্যথাগুলো টান ধারা বা ছিঁড়ে যাওয়ার মতো হয়, খুবই সিম্প্যাথেটিক হয়, নিজের বিপদ হবে জেনেও অন্যের কাজে এগিয়ে যায়। কস্টিকাম 200 বা 1M পোটেন্সি লাগবে। পরের মেডিসিন, লাস্ট মেডিসিন কিন্তু লিস্ট নয়, ফসফরাস। কস্টিকাম যেমন ডান দিকে সমস্যা শুরু হয় বা ডান দিক থেকে বাম দিকে সমস্যাগুলো যায়, ফসফরাসের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো, অর্থাৎ কষ্টগুলো শুরু বাম দিকে বা কষ্টগুলো বাম দিক থেকে পরে ডান দিকে যায়। জিবি সিনড্রোমের সমস্ত লক্ষণ যেগুলো বাম দিকে শুরু, সমস্তটাই ফসফরাসের মধ্যে রয়েছে।
এমনকি যদি কমপ্লিট বাঁ দিকের হাত পা প্যারালিসিস হয়ে যায় সেক্ষেত্রেও ফসফরাস কাজ করে দেয়। এক্ষেত্রেও আমার বলা ক্যারেক্টারিস্টিকগুলোর মধ্যে যে কোনো 3টে ক্যারেক্টারিস্টিক অন্তত থাকতেই হবে প্রেসক্রিপশন করার জন্য। আসুন জেনে নেওয়া যাক ক্যারেক্টারিস্টিকগুলো কী কী। শীতবোধ বেশি, হাত পায়ের তালুতে জ্বালা, শরীরের যে কোনো জায়গায় জ্বালা, এবং এই জ্বালাবোধটা শুধুমাত্র ঠান্ডাতেই আরাম। শরীরে ঘাম হবে এবং এই ঘামের গন্ধটা হবে অদ্ভুত, অনেকটা রসুনের মতো। কষ্টগুলো সন্ধ্যের সময় মেঘলা ওয়েদারে বৃদ্ধি পায়। সহজেই যে কোনো জায়গা থেকে রক্তপাত হতে পারে, যেমন নাক থেকে এবং পুরানো কোনো আঘাতপ্রাপ্ত জায়গা থেকে, কিন্তু ব্যথা থাকবে না। প্রচুর জল তেষ্টা ও ঠান্ডা জল খেতে চায়। যেখানে ব্যথা হবে সেখানে আস্তে আস্তে হাত বুলিয়ে দিলে আরাম হবে। ঘুমিয়ে পড়লে কষ্টগুলো কমে যায়। কাজকর্ম করার অভ্যাস খুব চটপট করে। লোকজন পছন্দ করে, একা থাকতে চায় না, অন্ধকারকে ভয় পায়। বারবার খিদে পাবে, এই খেলেও আবার সঙ্গে সঙ্গে খিদে পেয়ে যাবে। রেস্টলেস বা ছটপটে প্রকৃতির হবে। ফসফরাস 200 বা 1 পোটেন্সি লাগবে। গুলেনবেরি সিনড্রোমকে রোধ করবেন কী করে? জিবি সিনড্রোমকে তো রোধ করতে পারবেন না, কিন্তু যে সমস্ত ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের পরে জিবি সিনড্রোম হয় সেই সমস্ত ইনফেকশানগুলো অনেকটাই রোধ করা যেতে পারে। যেমন বাইরের খাবার না খেলে ক্যাম্পাইলোবেক্টর জেজুনি শরীরের মধ্যে না আসার চান্সই বেশি। এছাড়া ঠান্ডা লাগাবেন না, অথবা এই সমস্ত ইনফেকশানগুলো হলে আপনারা প্রপার ট্রিটমেন্ট নিন যাতে শরীরে আর একটাও এই ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া না থাকে। আজ ভিডিও এখানেই শেষ করছি। অনেকটাই বড় হয়েছে ভিডিও আজকে, মন দিয়ে দেখে আমাকে কমেন্ট করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকুন।